করোনায় দেশে ৪৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ২,০৯৭, নতুন শনাক্ত ৩,৪৮৯ জন। বিশ্বে করোনায় শনাক্তের চেয়ে বাড়ছে সুস্থতার হার, মৃত্যুর হার ৮ থেকে কমে ৭ ভাগ। আগামী বছর জুলাইয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ছে যুক্তরাষ্ট্র, সিদ্ধান্ত কার্যকরের প্রক্রিয়া শুরু। এবং গ্রিস সীমান্তে ট্রাক থেকে ১৪৪ বাংলাদেশি সহ ২১১ আশ্রয় প্রত্যাশী উদ্ধার, চালক আটক। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আন্তর্জাতিক খবরের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে স্বাগত সবাইকে। জাহিদুল বাসার থাকছে আপনাদের সাথে। দেশে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৪৬ জন, এই দিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো ২,১৯৭ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৩,৪৮৯ জন। এই নিয়ে মোট আক্রান্ত এখন ১,৭২,১৪২ জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন সংবাদ সম্মেলনে দেশের করোনা পরিস্থিতির সবশেষ এই তথ্য তুলে ধরা হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় মোট ১৫,৬৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সুস্থ হয়েছেন করোনা আক্রান্ত ২,৭৩৬ জন। সারা দেশে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৮০,৮৩৮ জন। সংবাদ সম্মেলনে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। বিশ্বে করোনায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় ২,০৮,০৮৭ জন নতুন শনাক্তের বিপরীতে সুস্থ হয়েছেন ২,০৮,২৪৩ জন। সবচেয়ে বেশি শনাক্ত যুক্তরাষ্ট্র, ব্রাজিলে। এই দুই দেশে শনাক্ত ১ লাখেরও বেশি, আর মৃত্যুহার ৮ থেকে ৭% নেমেছে। যুক্তরাষ্ট্রের পর বর্তমানে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। কয়েক সপ্তাহ ধরে প্রতিদিনই ক্রমাগত সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে দেশটিতে। এ পর্যন্ত দেশটিতে প্রাণ গেছে প্রায় ৬৭,০০০ মানুষের, যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। এরই মধ্যে ভাইরাসে আক্রান্ত হয়েছে দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো। মোট আক্রান্ত ও মৃত্যুর তালিকায় এখনও শীর্ষে যুক্তরাষ্ট্র। করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণে হিমশিম খাচ্ছে দেশটি। বিশ্বে প্রতিদিনে মোট আক্রান্ত মানুষের মধ্যে প্রায় ১/৪ মার্কিন নাগরিক। আর তাই ভয়াবহ হারে সংক্রমণ বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের অন্তত ২৪ রাজ্যে কড়াকড়ি শিথিল করার পরিকল্পনা স্থগিত করেছে রাজ্য সরকারগুলো। এদিকে যুক্তরাষ্ট্রে করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনার এখনও সুযোগ আছে বলে জানিয়েছেন দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ডিজিজের পরিচালক অ্যান্টনি ফাউচি। অন্যদিকে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্যালিসিয়া ও কাতালোনিয়ায় এখনও লকডাউন চলছে। সংক্রমণের দিক দিয়ে তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনা পরিস্থিতি অনেকটাই অপরিবর্তিত রয়েছে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ২১,০০০ মানুষের, মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৭.৫ লাখ। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৪.৫ লাখেরও বেশি মানুষ। পাকিস্তানে গত মাসের তুলনায় কিছুটা কমেছে মৃতের হার। নতুন করে প্রায় ৩,০০০ মানুষের শরীরে ভাইরাস শনাক্তের সাথে দেশটির মোট আক্রান্তের সংখ্যা এখন ২,৩৭,০০০-এর বেশি। এদিকে মৃত্যু বেড়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরানেও। নতুন করে ২০০ জনের মৃত্যুর সাথে দেশটিতে মোট মৃতের সংখ্যা প্রায় ১২,০০০। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ২.৫ লাখ। অন্যদিকে সাউথ আফ্রিকাতেও বেড়েছে ভাইরাসের প্রকোপ। দেশটিতে একদিনই ১০,০০০-এরও বেশি মানুষের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের এক গবেষণা অনুযায়ী করোনা ভাইরাসের কারণে হতে পারে স্ট্রোক, স্নায়ুর ক্ষতিসহ বিভিন্ন মস্তিষ্কজনিত রোগ। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইতালিতে বাংলাদেশ ফেরত প্রবাসীদের শরীরে একের পর এক ধরা পড়ছে করোনা ভাইরাসের
পজিটিভ ধরা পড়ছে তাদের শরীরে, এবং এই নিয়ে এই প্রেক্ষাপটে ইতালি বাংলাদেশের ভেতরে যেই বিমান চলাচল সেটিও বন্ধ করে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে সেখানকার প্রবাসীদের কি পরিস্থিতি এবং যারা গেছেন সর্বশেষ কতজন শনাক্ত হলো তাদের মধ্য থেকে, সেই খবর নিয়ে রোম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রবাসী সাংবাদিক ইউসুফ আলী। ইউসুফ আলী, এখন পর্যন্ত সর্বশেষ সংখ্যাটা কেমন? কতজনের কোভিড পজিটিভ এসছে যারা বাংলাদেশ থেকে গেছেন? আর এই প্রেক্ষাপটে আপনারা যারা সেখানে রয়েছেন তাদের কোনো ধরনের সমস্যা বা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে কিনা? ধন্যবাদ। আসলে সবশেষ খবর যেটি খবর গতকাল পর্যন্ত কিন্তু ৭৫ জন বাংলাদেশি প্রবাসী যারা এখানে তারা কিন্তু গত ৩ সপ্তাহের মধ্যে তারা এই শনাক্ত হয়েছে, এবং নতুন করে আজকের ঠিক ২০ মিনিট আগ পর্যন্ত যেই পত্রিকাগুলো সংবাদ দেখেন তাতে কিন্তু নতুন করে আর কেউ সংক্রমিত হয়নি। যে আশঙ্কাটি করা হচ্ছিল যে নতুন করে সংবাদ হবে, কিন্তু সেটি একটি ভালো খবর যে গত প্রায় ১০ থেকে ১২ ঘন্টায় যে ৬০ জন বাকি ছিল তাদের মধ্যে থেকে কেউ এখন পর্যন্ত পজিটিভ শনাক্ত হয়নি। এটি একটা বিপদ, কিন্তু যেটি সমস্যা সেটি হচ্ছে যে এখানে আমরা যারা প্রবাসী রয়েছে এটি আসলে আমাদের জন্য একটি বিব্রতকর, এবং বেশ কিছু পরিস্থিতি আমরা হেনস্থ হচ্ছি এবং বিব্রত হচ্ছি যে এই রিপোর্টগুলোতে। বিশেষ করে এখানে গণমাধ্যম বলছে যে বাংলাদেশিরা যে করোনা ভাইরাস থেকে তারা বোমা ভাইরাস হিসেবে আখ্যায়িত করছেন, এবং তারা এই বোমা ভাইরাসটি নিয়ে কিন্তু এখানে প্রবেশ করছেন, এবং তারা বাংলাদেশের যে টেস্ট রিপোর্টগুলো সেই রিপোর্টগুলোকে অসত্য এবং ভুয়া বলে আখ্যায়িত করছেন। কারণ হচ্ছে প্রতি ৮ জনই তারা একজন, যেই সব প্রবাসীরা অর্থাৎ গত পরশু দিনের যে ফ্লাইটটিতে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে সেখানে কিন্তু প্রতি ৮ জনই একজন শনাক্ত হয়েছে পজিটিভ হিসেবে। এবং সেখানে আজকের তারা বলা হচ্ছে যে ইতালিতে এ পর্যন্ত তারা যদিও একটি পত্রিকা খুব উস্কানিমূলক তথ্য দিয়ে প্রকাশ করেছে যে প্রায় ১৫,০০০ বাংলাদেশি এখানে প্রবেশ করেছে, সেটা অসত্য তথ্য। তবে সত্য প্রায় ৩,০০০, ৬টি চার্টার ফ্লাইট এবং বেশ কিছু কাতারের ফ্লাইটে কিন্তু এখানে প্রবেশ করেছে, তাতে প্রায় ৩,০০০ বাংলাদেশি প্রবেশ করেছেন সেখানে। যাদের শরীরে করোনা ভাইরাস পজিটিভ এসছে, কোভিড-19 পজিটিভ যারা, তাদেরকে এখন কোথায় রাখা হয়েছে? আর আরেকটি বিষয়, মাত্র তো একদিন পার হলো, ফ্লাইট চালুর ব্যাপারে কি কোনো পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে? জি ধন্যবাদ। আসলে আমরা যেটি জানতে পেরেছি যে গতকালকে যে ফ্লাইটে যেটি আসছে তাদেরকে একটি ৪ তারকা হোটেলে কিন্তু সরকারের পক্ষ থেকে রাখা হচ্ছে হোম কোয়ারেন্টাইনে। একটি হোটেল, একটি 4 স্টার হোটেলে কিন্তু তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। আর এর আগে যাদেরকে কন্ট্রোল করছিলেন না তারা কিন্তু হোম কোয়ারেন্টাইনে আছে, এবং তাদেরকে স্বাস্থ্য বিভাগ, এখানে যে লাস্টি এবং রোমের যে স্বাস্থ্য বিভাগ তারা কিন্তু সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ রাখছেন। আর দ্বিতীয় হচ্ছে যে আপনি একটি প্রশ্ন করলেন যে আসলে বাংলাদেশিদের এখানে যাওয়া হয়েছে এদের যে স্বাস্থ্যবিধিটি আছে সেটি কিন্তু বারবার মেনে চলার জন্য এখানে বলা হয়েছে। সেখানে হোম কোয়ারেন্টাইনে যারা রাখছেন তারা এই মুহূর্তে সবাই কিন্তু সচেতন হচ্ছে, কারণ এখানে মিডিয়াগুলো এত বেশি প্রচারিত হচ্ছে যে আপনার আমরা আসলে আতঙ্কিত এবং হেনস্থার শিকার হচ্ছে। গতকালকে বেশ কিছু আমরা মানুষের সোশ্যাল মিডিয়ায় যে দেখেছি তারা যে অফিস আদালতে কাজকর্ম করতে গিয়ে যারা কর্মস্থলে গিয়েছে, অফিসে গিয়েছে, তারা কিন্তু একটু বিব্রত হচ্ছে। এখানে যে নাগরিকরা রয়েছেন তারা কিন্তু আমাদের দেখলে এখন একটু বিব্রত হয়, কারণ আমাদের যেভাবে প্রচারিত হয়েছে এখানে বাস্তব যে অর্থে আমরা সংক্রমিত হচ্ছি তার চেয়ে কিন্তু প্রচারটা। ইউসুফ আলী, একদম ছোট্ট করে একটু জানতে চাইবো, আপনারা এই যে হেনস্থার শিকার হচ্ছেন, বিব্রত বোধ করছেন, এখন তাহলে উপায় কি? না, উপায়টি আসলে আমাদের সচেতনতার বিকল্প নেই। যারাই আসছেন তারা আসলে নিজ উদ্যোগে নিজ দায়িত্বে যদি হোম কোয়ারেন্টাইনে থাকেন, এবং তারা এখানের স্বাস্থ্য বিভাগ অত্যন্ত সহযোগী মনোভাব নিয়ে কিন্তু প্রত্যেকটি প্রবাসীর সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখছে, তারা কোথায় যাচ্ছে কি করছে সেটি যদি একটু নিজে সচেতন হয়ে যদি আমরা সেই স্বাস্থ্যবিধিটা মেনে চলি তাহলে কিন্তু এটি আমরা খুব অল্পতম সময়ের মধ্যে কিন্তু আমরা এই সমস্যাটি কাটিয়ে উঠতে পারবো। কিন্তু সেটির জন্য আমাদের অত্যন্ত সচেতনতা এবং ভালো মানসিকতায় পরিস্থিতি হবে। এখানে স্বাস্থ্যবিধি মেনে চলার যে মানসিকতা সেটি আমাদেরকে মানতে হবে শতভাগ, তাহলে হয়তো আমরা এই পরিস্থিতি থেকে হয়তো খুব কম সময়ের মধ্যেই উদ্ধার হতে সক্ষম হব, আশা করছি। ইতালির রোম থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ইউসুফ আলী। বাতাসের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ানোর প্রমাণ পাওয়ার কথা অবশেষে স্বীকার করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মানুষের ভিড় বেশি, বন্ধ ঘর অথবা বাতাস চলাচলের ভালো ব্যবস্থা নেই এমন জায়গায় বাতাসে করোনা ছড়ানোর আশঙ্কা অমূলক নয়, জানিয়েছেন সংস্থাটির এক কর্মকর্তা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিশেষজ্ঞ ডাক্তার মারিয়া ভ্যান কেরকোভে বলেন, বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে আছে এবং পুরোপুরি নিশ্চিত হতে আরও পর্যালোচনা প্রয়োজন। শতভাগ নিশ্চিত হতে পারলে আবদ্ধ জায়গায় স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা বিধিতে পরিবর্তন আনার প্রয়োজন হবে বলে মনে করেন কেরকোভে। এর আগে বিশ্বের ৩২টি দেশের ২৩৯ জন বিজ্ঞানী এক খোলা চিঠিতে দাবি করেন বাতাসের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমিত হবার বিষয়টিকে খাটো করে দেখাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ বিষয়ে তারা WHO-র গাইডলাইন হালনাগাদ করারও আহ্বান জানান।
2021 সালের 6 জুলাই থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে থাকছে না যুক্তরাষ্ট্র। সংস্থাটির সাথে সম্পর্ক ছিন্ন করার বিষয়ে মার্কিন সরকারের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পাওয়ার পর মঙ্গলবার এই কথা জানায় জাতিসংঘ। এর আগে ডব্লিউএইচওর সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছিন্ন করার প্রক্রিয়া শুরু করে যুক্তরাষ্ট্র। সংস্থাটির সদস্যপদ থেকে নাম প্রত্যাহারের কথা জাতিসংঘের মহাসচিবকে জানিয়েছে দেশটি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সিনেটর রবার্ট মেনেন্দেজ এই ঘোষণা দেন। করোনা ভাইরাস মোকাবিলায় ব্যর্থতার দায়ে শুরু থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনা করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা নিয়ে চীনের পক্ষপাতিত্বের অভিযোগে সংস্থাটিকে অর্থ সহায়তা বন্ধের সিদ্ধান্ত নেন ট্রাম্প। মে মাসের শেষ দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন তিনি। পরে মের শুরু থেকে চীন প্রীতি কমানোর জন্য বিভিন্ন হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ডব্লিউএইচও তা আমলে না নেয় এবার আনুষ্ঠানিকভাবে সম্পর্ক শেষ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের অর্থনীতি, রাজনীতি ও গণতান্ত্রিক নীতির ভবিষ্যতের জন্য চীনকে সবচেয়ে বড় হুমকি বলে মনে করে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI। মঙ্গলবার সংস্থাটির পরিচালক ক্রিস্টোফার রে বলেন, বর্তমানে চীন যে ধরনের গুপ্তচর বৃত্তি শুরু করেছে তা যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াবে। চীন নানা পদ্ধতি অবলম্বন করে যুক্তরাষ্ট্র থেকে তথ্য সংগ্রহ করছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, কখনো সরকারি কর্মকর্তা বা ব্যবসায়ী, শীর্ষ বিজ্ঞানী, আবার কখনো বা উচ্চ পর্যায়ের শিক্ষাবিদদের দিয়ে এই কাজ করছে চীন। এসব গুপ্তচর মূলত যুক্তরাষ্ট্রের উদ্ভাবন এবং গোপনীয় তথ্য চুরি করে চীনে পাচার করছে। যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাস গবেষণাকে চীন অবজ্ঞা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন FBI পরিচালক। আন্তর্জাতিক খবরের আয়োজন পূর্ব পশ্চিমে আছেন আপনারা। গ্রিস সীমান্তের কাছে নর্থ ম্যাসেডোনিয়ায় একটি ট্রাক থেকে 144 জন বাংলাদেশি সহ মোট 211 আশ্রয় প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। সোমবার মধ্যরাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় গ্রিস সীমান্তের গেলিজা শহরের কাছে চেকপোস্টে তাদের উদ্ধার করা হয়। পুলিশ জানায়, চেকপোস্টে ট্রাকটি থামানো হলে ভেতরে গাদাগাদি অবস্থায় এসব অভিবাসীকে পাওয়া যায়। উদ্ধার হওয়া অন্য 67 জন পাকিস্তানের নাগরিক বলে জানায় তারা। তাদের মধ্যে এই ঘটনায় ম্যাসেডোনিয়ায় নাগরিক 27 বছর বয়সী ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও উদ্ধার করা অভিবাসীদের গাফগালিজা শহরের একটি আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। পুলিশ জানায় তাদের গ্রিসে ফেরত পাঠানো হবে। এর আগে 22 জুন নর্থ ম্যাসেডোনিয়ায় একটি ট্রাক থেকে 64 জন বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করা হয়। ইরানের জেনারেল কাশেম সোলাইমানির হত্যাকাণ্ড বিচার বহির্ভূত ছিল বলে মনে করে জাতিসংঘ। সংস্থাটির বিশেষ প্রতিনিধি আগনেস কাল্লামার্ড তার তদন্ত প্রতিবেদনে এই মত দিয়েছেন। মঙ্গলবার তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করা হয়। অস্ত্রবাহী ড্রোনের সাহায্যে সোলাইমানিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করেন অ্যাগনেস। এতে বলা হয়, সোলাইমানি ইরাকে মার্কিন স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিলেন বলে যুক্তরাষ্ট্রের দাবি এখনও প্রমাণ করতে পারেনি ওয়াশিংটন। এই হামলা স্পষ্টভাবে জাতিসংঘ সনদের লঙ্ঘন। হামলার জন্য দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন অ্যাগনেস কাল্লামার্ড। আগামীকাল জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে এই প্রতিবেদন পেশ করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত 3 জানুয়ারি ড্রোন হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা কাশেম সোলাইমানিকে হত্যা করা হয়। হংকংয়ে অস্থায়ী নিরাপত্তা অফিস চালু করল বেইজিং। চীন সরকারের সমালোচনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এই অফিস। হংকংয়ের বাণিজ্যিক এলাকা কসওয়েবের একটি হোটেলে বিতর্কিত অফিসটি উদ্বোধন করেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম। তিনি বলেন, হংকং সহ পুরো অঞ্চলে স্থিতিশীলতা রক্ষার জন্য কাজ করবে এই অফিস। চীন বিরোধী বিক্ষোভ দমাতে সম্প্রতি নিরাপত্তা আইন পাশ করে বেইজিং। এই আইনে চীনের স্বার্থ বিরোধী কার্যকলাপে যাবজ্জীবন সাজা দিতে পারবে সরকার। চীনে বাস হ্রদের পানিতে পড়ে অন্তত 21 জন নিহত হয়েছেন, আহত হয়েছে 15 জন। গুইজু প্রদেশের আনসুং শহরে মঙ্গলবার একটি সেতু পার হওয়ার সময় বাসটি হ্রদে পড়ে যায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি, এই নিয়ে তদন্ত চলছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বাসটিতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে যাচ্ছিল। বাসটিতে মোট 37 জন আরোহী ছিল, তবে তার মধ্যে কতজন শিক্ষার্থী ছিল তা এখনও জানা যায়নি। দুর্ঘটনায় বাসটির চালকও মারা গেছেন। ঘাটতি দেখা দিয়েছে সেখানে। ফ্রান্সে দেখা দিয়েছে মাস্কের উদ্বৃত্তি। অতিরিক্ত 20 কোটি মাস্ক বিক্রির জন্য ক্রেতা পাচ্ছে না উৎপাদকরা। করোনার বিস্তার নিয়ন্ত্রণে আসলেও প্রয়োজনের অধিক এই মাস্ক এখন পড়ে আছে ধুলায়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি ফ্রান্স।
দেশটির ৩০,০০০-এর বেশি মানুষের প্রাণ কেড়েছে এই ভাইরাস। আক্রান্ত ছাড়িয়েছে ১,৭০,০০০। কিন্তু কঠোর বিধিনিষেধ আরোপের মাধ্যমে অন্যান্য দেশের তুলনায় দ্রুত করোনার বিস্তার নিয়ন্ত্রণে নিয়ে এসেছে দেশটি। বিধিনিষেধগুলোর একটি ছিল সব জায়গায় সকলের জন্য বাধ্যতামূলক মাস্কের ব্যবহার। মার্চে করোনার বিস্তার রোধে ফ্যাশন ও টেক্সটাইলের জন্য নামকরা ফ্রান্সের বেশিরভাগ কোম্পানি মাস্ক তৈরি শুরু করে। ভাইরাসের কারণে আমদানি বন্ধ থাকায় কোনোভাবেই যেন দেশে মাস্কের ঘাটতি না দেখা দেয়, তাই দিনরাত কাজ করে মাস্ক উৎপাদনে লেগে যায় প্রতিষ্ঠানগুলো। প্রায় ৩ মাস পর এখন ফ্রান্সে মাস্কের উদ্বৃত্ত দেখা দিয়েছে। আমাদের মূলত টি শার্টের ব্যবসা, কিন্তু ফ্রান্সে করোনা মহামারী আকার ধারণের পর সরকারের নির্দেশে মাস্ক উৎপাদন শুরু করি। দেশের চাহিদা মিটিয়ে বর্তমানে ফ্রান্সের বিভিন্ন কোম্পানির গোডাউনে হাসপাতাল ও সেনাবাহিনী অনুমোদিত এবং পুনর্ব্যবহারযোগ্য ২ কোটি অতিরিক্ত মাস্ক পড়ে আছে। শুধু আমাদের প্রতিষ্ঠানেই ৬০,০০০ মাস্ক অতিরিক্ত উৎপাদন করা হয়েছে। এগুলো এখন কোনো খুচরা বিক্রেতা নিচ্ছে না, কারণ সংক্রমণ কমে এসেছে। যেহেতু সংক্রমণ কমে এসেছে, তাই বর্তমানে দেশে মাস্কের চাহিদা কম। এই অতিরিক্ত মাস্ক বিক্রিতে কোম্পানি কর্তৃপক্ষ ফ্রান্স সরকারের কাছে সহায়তা চেয়েছেন। আমাদের তৈরি মাস্কগুলো পরিবেশ বান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য, তাই একজন ব্যক্তি একটি মাস্ক অনেকদিন ব্যবহার করতে পারে। ফলে একজনের অনেক বেশি মাস্ক কেনার প্রয়োজন নেই। এখন বিক্রি কম, মাস্কগুলো বক্সে পড়ে আছে। এখন সরকার সহায়তা না করলে আমাদের লাখ লাখ ক্ষতি গুনতে হবে। ফ্রান্সের টেক্সটাইল অ্যাসোসিয়েশন বলছে, মাস্ক আমদানি ব্যবসার সাথে জড়িতদের চীন, ভিয়েতনাম ও মরক্কো থেকে কম দামে মাস্ক আনার প্রবণতা বন্ধ করতে পারলে প্রত্যেকটি মাস্ক ৫ ইউরো করে দেশেই বিক্রি সম্ভব। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল এখনকার পূর্ব পশ্চিমের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব এবং টুইটারে চোখ রাখতে পারেন সংবাদের আরও বিস্তারিত।